কলেজের মাঠে সুরিয়া কাব্যকে কষে কষে 4টা থাপ্পড় দিল। তোর এত বড় সাহস আমার পিছনে পিছনে আসিস? তোকে তো আমি আজ দেখে নিব, ছোট লোকের বাচ্চা। কাব্যকে ধাক্কা দিতে দিতে ক্লাস থেকে কলেজের মাঠে নিয়ে যায়। সেখানে ইচ্ছা মতো থাপ্পড় আর লাথি মারে। পিছন থেকে সুরাইয়া ছেলে ফ্রেন্ড এসে তারাও খুব মারতে থাকে। কাব্যকে এলোপাথারি মেরে মাটিই ফেলে রাখে। রক্তাক্ত অবস্থায় কাব্য মাটিতে পড়ে থাকে। কেউ সুরাইয়ার ভয়ে কাব্যকে সাহায্য করতে আসে না। একটা পর্যায়ে কাব্যর বেস্ট ফ্রেন্ড শাকিল এসে কাব্যকে হসপিটাল নিয়ে যায়। নাহিদ ইসলাম কাব্য গরিব বাবা মায়ের একমাত্র ছেলে। খুব বেশি সুদর্শন না হলে মানুষ হিসেবে অনেক ভালো। সবাইকে সাহায্য করা ওর একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। সুরাই ইসলাম নেহা বড়লোক বাবার বখাটে মেয়ে। কলেজে মাস্তানি করা যার নেশা হয়ে গেছে। যারে তারে যখন তখন অন্যায় ছাড়া বেদর মার দেয়। এই গুণটির সাথে আছে তার কিছু বখাটে ফ্রেন্ড। তারাও সুরাইয়ের সাথে একজোট করে কাজ করে। কাব্য নাকি সুরিয়ার দিকে ক্লাসে তাকিয়েছিল। সেইটা সুরিয়ার এক ফ্রেন্ড দেখে বলে দেয় সুরিয়াকে। তাই সুরিয়া কাব্যকে বেদর মার দিয়ে মাঠে ফেলে দেয়। আর 7 দিন পর কাব্য কলেজে আসে। প্রথমে আসতে চায়নি, সিদ্ধান্ত নিয়েছিল পড়ালেখা বাদ দিয়ে দেবে। ওর একমাত্র বেস্ট ফ্রেন্ড শাকিল বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসে। কলেজে ঢোকা মাত্রই সে গুন্ডি সুরিয়ার সাথে দেখা হয়। সুরিয়া কাব্যর কলার ধরে বলে, আর যদি কখনো আমার দিকে ভ্যাবলার মতো তাকিয়ে থাকিস, তাহলে তোর চোখ তুলে নেব। কাব্য মাথা নাড়ে হ্যাঁ জবাব দিয়ে ক্লাসের দিকে পা বাড়ায়। পিছন থেকে সুরিয়া শীষ দিয়ে কাব্যকে ইশারায় বলে, এদিকে আয়। কাব্য বলে, কিছু বললেন? বলার জন্যই তো ডাকলাম। শোন ভ্যাবলাকান্ত, তোর নাম যেন কি? আমার নাম নাহিদুল ইসলাম কাব্য। নামের তো বাহার আছে দেখছি। চেহারাও মাশাআল্লাহ, একেবারে খারাপ না। তো এমন ভ্যাবলাকান্ত চেহারা নিয়ে আমার দিকে তাকানোর সাহস পাস কি করে? সুরিয়ার এক ফ্রেন্ড জিসান বলে, সুরাইয়া, তুই ওরে আমার হাতে তুলে দে। আমি ওরে এমন শিক্ষা দেবো কোনোদিন মেয়েদের দিকে তাকানোর সাহস পাবে না। সুরিয়া এক ধাক্কা দিয়ে জিসানের দিকে ছুঁড়ে ফেলে। দেখ, তুই সামলা এই ভ্যাবলাকান্তরে। জিসান কাব্যকে বলে, তুই একটা চিঠি নিয়ে ওই যে দূরে দেখতে পাচ্ছিস তার নিয়ে দিবি, বাকিটা আমি বুঝে নেব। কাব্য ভয়ে রাজি হয়ে যায়। কাব্য চিঠিটা নিয়ে এসে সেই মেয়েকে দিয়ে বলে, আপু, এই চিঠি আপনার জন্য। মেয়েটি চিঠিটা হাতে নিয়ে কাব্যর দিকে একবার তাকায়, একবার চিঠির ভাঁজ খুলে তার দিকে তাকায়। চিঠিটা ছিল লাভ লেটার, নিচে লেখা কাব্যর নাম। মেয়েটি রেগে মেগে কাব্যের সহজে একটা থাপ্পড় মারে। তোর আমাকে চিঠি দেওয়ার সাহস কি করে হয়? কাব্যর কলার ধরে প্রিন্সিপাল স্যারের কাছে নিয়ে যায়। প্রিন্সিপালের স্যারের রুমের সামনে সকল ছাত্রছাত্রী জড়ো হয়। স্যার একটা বেত নিয়ে বের হয়ে আসে। কাব্যকে কিছু বলার সুযোগ না দিয়ে এলোপাথারি মারা শুরু করে। কাব্য শুধু নীরব দর্শকের মতো মার খেয়ে যায় আর নীরবে চোখের পানি ফেলে যায়। এক পর্যায়ে সইতে না পেরে দাঁড়ানো থেকে ঠাস করে পড়ে যায়। পরে জ্ঞান হারিয়ে ফেলে। একে তো দুর্বল শরীর, তার উপর আবার আজ 2 দিন ধরে না খেয়ে আছে। টাকার অভাবে খেতে পারে না। বাবা অসুস্থ হয়ে বিছানায় পড়েছে। মা কোনো রকমের সেলাইয়ের কাজ করে সংসার চালায়। কাব্য পড়ার ফাঁকে ফাঁকে অন্যার বাড়ির মতো করে চলে যায়। শাকিল কাব্যকে বলে, দোস্ত, তুই বাসায় চলে যা, আমি ওষুধ নিয়ে আসতে আছি। আর তোর এই কলেজে পড়তে হবে না, আমি তোর জন্য অন্য কলেজে ভর্তির ব্যবস্থা করব আব্বুকে বলে। না রে দোস্ত, আমি কলেজেই পড়ব। কিছুক্ষণ আগেও পড়ার ইচ্ছে ছিল না, কিন্তু এখন আমি এই কলেজ থেকে সবচেয়ে ভালো রেজাল্ট নিয়ে বের হব। তুই আমাকে একটু ধরে ক্লাসে নিয়ে যা, আমি আজকে ক্লাস করে বাসায় যাব। ওকে দোস্ত, আমি তোর সাথে আছি। তোরে আমি একটা ফোন দিলাম, ধর। যে কোনো সমস্যায় আমাকে আগে ফোন দিয়ে জানাবি, ঠিক আছে? একটুও নিজেরে একা মনে করবি না, ঠিক আছে? তুই আছিস বলেই এখনও পড়ালেখা করার সাহস পাই দোস্ত। 2 বন্ধু ক্লাসে চলে যায়। শাকিল কাব্যকে কাঁধে বর করে ক্লাসে নিয়ে যায়। ক্লাসের সবাই কাব্যের দিকে উৎসুকভাবে তাকিয়েছে। কেউ মুখ টেপে হাসতেছে, কেউ আবার বলে, কি এমন চেহারা, কলেজে 2 দিন না যেতে মেয়েকে প্রপোজ করে। কেউ তো বলেই ফেলছে, বাবা মাকে কিছুই শেখায় না, কলেজে এসে মেয়েদের সম্মান করতে হয়। কথাটা শুনে কাব্য সকলের দিকে করুণ নয়নে আঁখি যুগল বিছিয়ে দেয়। ভাবতে পারিনি কাব্য ক্লাসের ছেলেমেয়েরা এভাবে কথা বলবে, তা আবার বাবা মা নিয়ে। শাকিল কিছু বলতে গেলে কাব্য বলে, কিছু বলতে হবে না রে, হয়তো আমার জন্য এটাই পাওনা ছিল। চল গিয়ে বেঞ্চে বসে। শাকিল কাব্যকে নিয়ে বসতে যাবে, অন্য একটা ছেলে এসে সেই জায়গা দখল করে নেয়। উপরন্ত না পেয়ে ওরা পিছনের সারিতে বসে পড়ে। শাকিল কাব্যকে বলে,
এত প্যারা নিস না, সব ঠিক হয়ে যাবে। কাব্য শাকিলকে বলে। আমার ব্যাগ থেকে খাতা কলমটা বের করে দে, আমি হাত নাড়াতে পারছি না। শাকিল খাতা কলম বের করে দেয়। এক এক করে দুটা ক্লাস শেষ হয়ে যায়। তৃতীয় ক্লাসে স্যার ক্লাসে আসে। স্যার তো নয় যেন কাব্যর জন্য আজ জমের ভূত। যে স্যার কিছুক্ষণ আগে বিচার করে কাব্যকে ইচ্ছা মতো মার দিয়েছে, ফটিক কুমার স্যার, যাকে নামেই প্রিন্সিপাল স্যার বলা যায়। শাকিল বলে। দেখিস, তুই চিন্তা করিস না, স্যারকে স্যারকে আমি সব কিছু বুঝিয়ে বলি। না দোস্ত, স্যারকে তুই কিছুই বলবি না। সুরাইয়া চেয়েছে আমি অপমানিত হই, তাই আমি এখানে নিজেকে ভালো জাহির করতে চাই না। কি বলিস কি কাব্য? তোর কি মাথা ঠিক আছে? তুই কি সুরাইয়ার প্রেমে সত্যি সত্যি পড়েছিস নাকি? হ্যাঁ। অবাক নয়নে শাকিল কাব্যকে কথা বলে। না তেমন কিছু না, চুপ থাক, এগুলো নিয়ে পরে ভাবা যাবে। কাব্য, কাব্য আর যা করিস আমি বাধা দেব না। ওই মেয়ের দিকে ভুলেও আর তুই তাকাবি না। মেয়ে তো নয়, যেন ঝাল মরিচ। যেমনই হোক, মানুষ তো, হয়তো খারাপ মানুষের সাথে মিশে খারাপ হয়ে গেছে, দেখবি এক সময় ও খুব ভালো হয়ে যাবে। তুই তুই গেছিস কাব্য? যে যে মেয়ে এভাবে মায়ের খাওয়ালো, সেই মেয়ের জন্য সাফাই গাইছিস? হ্যাঁ, আমি হলে তো ওই মেয়ে ত্রিসীমানার ভিতরে যাইতাম না। যাই করিস ভেবে চিন্তে করিস দোস্ত, তোরে নিয়ে আমার চিন্তা হয়। আল্লাহ ভরসা শাকিল, দেখবি সব ঠিক হয়ে যাবে। তুই তো নামাজ পড়িস তাই না? তাহলে আল্লাহর ওপরে ভরসা রাখবি। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। স্যারের দিকে মনোযোগ দে, শালিকের বাচ্চা। ওকে, তবে আমি আবারও তোরে সাবধান করতেছি কাব্য, যা করবি একটু ভেবে করিস। হ্যাঁ। সামনের থেকে সে ফটিক কুমার স্যারের ডাক পড়ে। এই ছেলেরা বসে বসে কি ডাঙ্গুলি খেলা নাকি এটা সার্কাস খেলা দেখার টলঘর? তোমরা দুজন বসে বসে কি করছিলে? কাব্য ভয়ে কিছুটা কেঁপে ওঠে। শরীর যে আর মারের চাপ নিতে পারবে না। ফটিক কুমার স্যার দুজনকে ডেকে নেয় তার সামনে। শাকিল কাব্যের পিঠ চাপড়ে বলে। একদম ভেঙে পড়বি না, খারাপ কিছুর থেকেই ভালো কিছু শুরু হয় রে। কাব্যের আগে শাকিল গিয়ে স্যারের সামনে গিয়ে দাঁড়ায়। স্যার। কাব্য পিছন থেকে কিছু বলতে চাইলে। হুম, তুমি চুপ থাকো, আমি কিছু জিজ্ঞেস করলে বলবে। কিছু সময় ফটিক স্যার পায়চারি করে কাব্যর ঠিক বরাবর এসে দাঁড়ালো। ফটিক কুমার স্যার এই কলেজের প্রিন্সিপাল, কলেজের প্রধান। তার কথাই যে শিরোধার্য, তাই তার চলন বলন একটা মোট ভাব কাজ করে, যা তারে যতটা তার ব্যক্তিত্বর প্রভাব ফেলে তার চেয়ে তার নির্বুদ্ধিতার পরিচয় বহন করে বেশি। উপর মহল থেকে অথবা কলেজের সিনিয়র ছাত্রছাত্রী যেভাবে চালায়, ফটিক স্যার ঠিক সেভাবে চলে। বলতে গেলে যেন কাঠমূর্তি দাঁড়িয়ে আছে কলেজের প্রাঙ্গণে। তার কাছে অর্থটা একটা কারণ, যেভাবে আসুক তার পিছে পকেটে টাকা খসলি সে খুশি। নাম কি? কাব্য। পুরো নাম? স্যার, নাহিদুল ইসলাম কাব্য। বাবা কি করে? অসুস্থ স্যার, বিছানায় পড়ে আছে, কোনো কাজ করতে পারে না। কিছুক্ষণ ভেবে। তো এই কলেজে ভর্তি হওয়ার বুদ্ধি কে দিল? এই কলেজের ভর্তি হতে হলে ভালো ফ্যামিলির হতে হয়, সেইটা কি জানো না? কাব্যর আশিক দুজন দুজনের মুখের দিকে বারবার তাকালে শাকিল হাত উঁচিয়ে বলে। স্যার, আমি কাব্যকে এই কলেজে ভর্তি হওয়ার জন্য বলছি। আমি নিজেই ভর্তি করিয়েছি। ও খুব মেধাবী স্যার, আস্তে আস্তে বুঝতে পারবেন। তাই আমি চেয়েছি ও যেন একটা ভালো কলেজে পড়ার সুযোগ পায় আর নিজের মেধার বিকাশ ঘটাতে পারে। পোশাকের যা অবস্থা, মনে হয় না কলেজে বেশি দিন টিকতে পারবে। পাশের থেকে সুরিয়া কথাটা বলে কাব্যর সামনে এসে দাঁড়ালো। তো মিস্টার কাব্য, এই একটা পোশাক আজ কতদিন ধরে পরেন? এই তো বেশি দিন না, আজ 2 বছর হলো স্যার। শার্টটা কিনেছি, এখনও একটা দাগও পরেনি। বাহ কাব্য সাহেব, বাহ! আপনি যে শার্ট পরে এই কলেজে ঘুরে বেড়াচ্ছেন, সেই শার্ট আমার বাড়ির চাকরও পরে না। আর আপনি এই শার্ট পরে কলেজের মেয়েদের প্রপোজ করেন? আপনাকে তো অস্কার পুরস্কার দেওয়া উচিত। শাকিল কিছু বলতে যাবে, কাব্য শাকিলের হাত ধরে চুপ থাকা ইশারা করে। ফটিক কুমার তার বড় বড় মোছে হাত বুলিয়ে একটা অদ্ভুত হাসি দিয়ে বলে। এই কলেজে পড়তে হলে কাল থেকে পোশাক পরিবর্তন করে আসতে হবে। কাব্য খেয়াল করছে সুরাইয়া মিটি মিটি হাসতে আছে। কাব্যর আর বুঝতে বাকি নেই বিষয়টা তাদের ভিতরে থেকেই হচ্ছে। কাব্য শুধু মাথা জাকিয়ে হ্যাবোদক শব্দ দিয়ে তার উত্তর শেষ করে দেয়। ফটিক কুমার স্যার চোখের ইশারায় বেঞ্চে গিয়ে বসতে বলে।
শাকিলের কাব্য যেন বাঘের মুখ থেকে খাবার ছাড়া পেয়ে বড় একটা নিঃশ্বাস ফেলে বেঞ্চে গিয়ে বসে। শাকিল বেঞ্চে বসে কাব্যকে বলে, কালকেরটা কালকে ভাবা যাবে, তুই এটা নিয়ে চিন্তা করিস না, একটা উপায় ঠিকই বের হয়ে যাবে ইনশাল্লাহ। কলেজের মাঠ দাঁড়িয়ে আছে কাব্য, উদাসতা তারে আঁকড়ে আছে নীরবতার মাঝে। শাকিল এসে পিঠে হাত দিয়ে বলে, কি ভাবছিস? সব ঠিক হয়ে যাবে। এত ভেবে শরীর খারাপ করবি নাকি? হ্যাঁ, তোর জীবনটা তো মাত্র শুরু। আরে এখনই যদি ভেঙে পড়িস, সামনে আগাবি কিভাবে? হ্যাঁ, কাব্য কিছু না বলে সামনে এগিয়ে যায়। শাকিল কাব্যর পিছনে পিছনে যায়। শাকিল, জানিস কিছু সমস্যা তুই চাইলেও এড়িয়ে যেতে পারবি না, তোর জীবনের সাথে জড়িয়ে থাকে। আমাদের এগুলো নিয়েই জীবন কাব্যরে, বুঝলি? কিছু সময় কাব্য চুপ থেকে। তুই কি জানিস কিছু ছেলেমেয়েরা এই সমস্যাগুলোর জন্য লাইফটা এগিয়ে নিয়ে যেতে পারে না, পড়ালেখা বাদ দিয়ে তারা কর্মজীবনে চলে যায়। আমাদের চারপাশে এমনই কিছু হচ্ছে, কেউ তো সুইসাইডও করতে দ্বিধাবোধ করে না। তোর কথায় যুক্তি আছে। আচ্ছা শাকিল, যারা জীবন যুদ্ধে হেরে যায় তাদের জীবনটা অনেক কষ্ট, তাই না রে? একটা ঘাটতি থেকেই থাকে, না পাওয়ার কষ্ট তাদের অনেক পীড়া দেয়। আচ্ছা, তুই আজকে এভাবে সাহিত্যকের মতো কথা বলিস কেন রে? কি হয়েছে রে তোর? আমি জীবন যুদ্ধে হেরে গেছি রে শাকিল। আমি হয়তো কাল থেকে শিক্ষা জীবন থেকে হারিয়ে যাব। দোয়া করি তোরে তুই একদিন অনেক বড় হবি, এই দেশের মাথা হবি। দেখিস তুই শাকিল, সেদিন আমি তোরে নিয়ে গর্ব করব। হেই, আরে তুই কি পাগল হয়েছিস নাকি রে? তুই কালকে কলেজে যাবি, সব সময় কলেজে যাবি, ব্যাস হয়েছে। কাব্যর শাকিল পার্কের কোনায় দাঁড়িয়ে কথাগুলো বলছিল। ঠিক সেই সময় কাব্যর আম্মু বলে, বাবা, কই তুই? এই তো আম্মু, আমি কলেজ থেকে বের হলাম, আসতেছি আমি। তুমি চিন্তা করো না, ঠিক সময় বাসায় চলে আসবো। তোর কাছে কিছু টাকা হবে? কেন মা? তোর বাবার শ্বাসের সমস্যা বেড়েই চলেছে, কি করব এখন বুঝতেছি না। ওনার ওষুধও বাসায় নেই। তুই কি আসার সময় তোর আব্বুর জন্য ওষুধ নিয়ে আসতে পারবি? তুমি একদম চিন্তা করবা না মা, আমি ঔষধ নিয়ে আসতেছি। কি হয়েছে রে কাব্য? আম্মু কল দিয়েছে, আব্বুর শ্বাসকষ্ট বেড়ে গেছে, আব্বুর জন্য ওষুধ কিনে নিয়ে যেতে হবে। এখন তুই টাকা কই পাবি? আল্লাহ একটা ব্যবস্থা করে দিবেন। আমি এখন আসি রে দোস্ত। আমিও তোর সাথে যাব। তুই গিয়ে কি করবি? বাসায় গিয়ে রেস্ট কর, আমি তোরে পরে সব জানিয়ে দিব। শাকিলের পিড়ে কাব্যর সাথে নিতে বাধ্য হয়। তারা একটা শপিং মলে গিয়ে হাজির হয়। কিরে কাব্য, তুই না ওষুধ কিনে নিয়ে যাওয়ার কথা? হ্যাঁ, তুই তো যাবি ফার্মেসিতে। তোর কাছে কি টাকা আছে? তুই কি কলেজের জন্য প্যান্ট শার্ট কিনবি এমন কিছু? যাক, ভালোই হলো তাহলে, কালকে তুই কলেজে যাচ্ছিস। শাকিল এক গাল হেসে কথাগুলো বলল। আয় আমার সাথে, গেলে দেখতে পাবি। বকবক করিস না একদম, বেশি বকবক করলে তোর আসতে হবে না। তারা একটা শপিং মলে ঘড়ির দোকানে ঢুকে। কাব্যের হাতে একটা দামি ঘড়ি ছিল। কাব্যর আব্বু যখন সুস্থ ছিল তখন কাব্যের আব্বু কাব্যকে ঘড়িটি গিফট করেছে। কাব্য ঘড়ির দোকানে এসেছে ঘড়িটা বিক্রি করতে। কি আজব দুনিয়া, যে মানুষটা খুশি হয়ে গিফট করেছিল আজ তার প্রয়োজনে ঘড়িটা বিক্রি করে দিতে হচ্ছে। যেদিন কাব্যকে ঘড়িটা তার আব্বু গিফট করেছিল সেদিন কাব্য অনেক খুশি হয়েছিল, খুশিতে আত্মহারা হয়ে গেছিল। আজকে আর সেদিনের সে খুশি যে তার আব্বুর প্রয়োজনে বিক্রি করছে। পিছন থেকে শাকিল বলে, কাব্য, কাব্য তুই কি পাগল হয়ে গেছিস? কি শুরু করেছিস? আমাকে কি তুই বলবি? হ্যাঁ, বলছি না তুই বেশি বকবক করবে না। তাই বলে তুই? কাব্য শাকিলের চোখের দিকে তাকাতে শাকিল স্টপ হয়ে যায়। কাব্য ঘড়িটা বিক্রি করে তার বাবার জন্য ঔষধ নিয়ে বাসায় যায়। শাকিল দুঃখ পরাক্রান্ত মন নিয়ে কাব্য থেকে বিদায় নেয়। আসলে আমাদের সমাজে এমন অনেক ফ্যামিলি আছে, তারা দরিদ্র সীমার নিচে বাস করে। তাদের চোখের জল সাক্ষী হয়ে থাকে অভাব অনটন দীর্ঘশ্বাস গেড়ে। এমন হাজারো পরিবার আছে আমাদের ধনরা সমাজ চোখে দেখে না। তারা যদি একটু এগিয়ে এসে যাদের জাকাতের পরিমাণটা যদি গরিবের মাঝে বিলিয়ে দেয়, হয়তো কিছুটা হলেও এদেশে গরিবের দুঃখ দূর হতো। কাব্য ওষুধ নিয়ে বাসায় চলে যায়। বাসায় গিয়ে হকসিকি হয়ে যায়। কাব্য বাবা অসুস্থ হয়ে সামনের বারান্দায় পড়ে আছে। আম্মু তার বাবার পাশে বসে কান্না করতেছে। কাব্য ভয় পেয়ে যায়। কি হয়েছে আম্মু? আমার আব্বুর কি হয়েছে? কাব্য কান্না করে দেয়। কাব্যর বড় চাচিমা বলে, ভয় পাইস না বাবা, তোর আব্বুর শ্বাসকষ্ট বেড়ে গেছে, সাথে প্রেশার বেড়ে গেছে। ডক্টর আসছিল, বলল ঠিক হয়ে যাবে আল্লাহর রহমতে।
তুই নামাজটা পড়ে খেতে আয়, আমি তোর জন্য খাবারের ব্যবস্থা করি। কাব্য নামাজটা সেরে নেয়, নামাজ পড়ে খেতে বসে। বড় চাচিমা খাবার বেড়ে দেয়। চাচিমা, আম্মু খাইছে? না বাবা, তোর আম্মুরে এত করে বললাম 2টা খেয়ে নেন, উনি নাকি খাবেন না। সেই সকালে যে তোর আব্বুর পাশে বসে পড়লো, এখনো কেঁদেই চলেছে। চাচিমা, তুমি চিন্তা করো না, আমি দেখি কিছু একটা করতে পারি কিনা। আচ্ছা বাবা দেখ, আর তুই তাড়াতাড়ি খেয়ে যা, আমার আবার আরও কাজ আছে। রাতে ডক্টর এসে আবার দেখে যাবে। তোর কাকা মাত্র জানালো, ওনারেও পানি গরম করে দিতে হবে। আমার হলো নানান দিকে জ্বালা, বুঝলি? কারো গরম লাগে, কারো আবার ঠান্ডা পানি লাগে। তুই দেখ বলে কয়ে খাওয়াতে পারিস কি না। কাব্য তার আম্মুর পাশে গিয়ে মাটিতে বসে পড়ে। আম্মুর মাথায় হাত দিয়ে কাব্যকে যখন চুপচাপ করে থাকে, আম্মু কাব্যর দিকে চোখ ফেরাতে কাব্য অন্যদিক চোখ নিয়ে যায়, নীরব কান্না করে। আম্মু, তুমি যদি 2টা মুখে না দাও তাহলে তো তুমিও অসুস্থ হয়ে পড়ে থাকবে। তোমার যদি কিছু হয়ে যায় আমার কি হবে? আব্বুরে কে দেখবে? আম্মু, তুমি আমার সাথে 2 লোকমা খাও না, আমি খাবার নিয়ে আসি, আমার সাথে একসাথে বসে খাও আম্মু। কাব্য ভাত নিয়ে সে নিজেও খায়, আম্মুরও খাইয়ে দেয়। কাব্যর চাচাতো বোন বিলকিস কাব্যর জন্য পায়েস রান্না করে নিয়ে আসে। ভাইয়া, আমি নিজের হাতে পায়েস রান্না করেছি, তোমরাও খাও। কাকার একটু ভালো লাগলে শরীরে তারেও খাইয়ে দিও। রেখে যা। বিলকিস চলে যায়। মাঝরাতে কাব্যর বাবার শ্বাসকষ্টের সমস্যাটা বেড়েই যায়, সাথে বুকের ব্যথাটা। কাব্য কী করবে কিছুই বুঝে উঠতে পারছে না। বাড়ি ভর্তি মানুষ। কাব্যর আম্মুর মুখের দিকে কাব্য তাকাতে পারে না। মনে অনেক ভয়, অজানা ভয়, হারিয়ে যাওয়া ভয়, খুঁজে না পাওয়া ভয়, সুখ নামক পাখিটা উড়াল দেওয়ার ভয়। মনে হয় তাদেরকে গ্রেস করে আছে। কাব্য শাকিলকে কল দেয়। রাত 2টা। শাকিল এত রাতে কাব্যর কল পেয়ে ভয় পেয়ে যায়। কি হয়েছে দোস্ত? কোনো সমস্যা হয়নি তো? দোস্ত, আব্বুর অবস্থা বেশি একটা ভালো না, কি করব কিছুই বুঝতে পারি না। আঙ্কেলকে হাসপাতালে নিয়ে আয় দোস্ত। আমি আমি এক্ষুনি অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিচ্ছি। দোস্ত, এত টাকা পাবো কই? তোর টাকার কথা আমি বলছি, হ্যাঁ? তুই টাকার চিন্তা করিস না, আমি দেখতেছি কি করা যায়। ঠিক আছে দোস্ত। শাকিল অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেয়। কাব্যের আব্বুকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নিয়ে যায়। কাব্যর বড় চাচা নামে মাত্র কাব্যের সাথে আসছে। মনে হয় তিনি মনে মনে খুব বিরক্ত। না আসলে আবার দায়িত্বে অবহেলার একটা তকমা এসে পড়বে। উনি চাইলে কাব্যের আব্বুর অনেক ভালো জায়গায় চিকিৎসা করাতে পারেন, কিন্তু তার সেই দায়িত্ব সারা অবস্থা। বড় চাচিমা যদি বলো তুমি কিছু করো। উনি বলে, টাকা কি তুমি কামাই করে দেখছো? আমার কাছে টাকা আছে। যে না গাছাড়া অবস্থা। রাত 3টা। হাসপাতালে জমিদার বাড়ির সবাই এসে ভিড় করে আছে। এর সাথে শাকিল কাব্যের পাশে মন খারাপ করে বসে আছে। কি হয় কিছু জানা নেই। কিছুক্ষণ পর ডক্টর বের হয়ে আসেন। কাব্য আর শাকিল দৌড়ে যায় কি হয়েছে জানার জন্য। ডাক্তার জানে ওনার হার্টের প্রবলেম মারাত্মক, ওনাকে জরুরি ভিত্তিতে অপারেশন করানো লাগবে। কাব্য তার আম্মুর দিকে তাকাতে তার আম্মু নীরবে ঝড় কান্না শুরু করে দেয়। কি হবে এই পরিবারের? কাব্যর স্বাস্থ্য বোন বিলকিস বলে, ভাইয়া, তুমি চিন্তা করো না, একটা ব্যবস্থা অবশ্যই হবে। শাকিল পাশে থেকে বলে, হ্যাঁ দোস্ত, তুই এটাও ভাবিস না, টাকা ম্যানেজ হয়ে যাবে। বিলকিসের গলায় একটা স্বর্ণের চেন ছিল, ওটা কাব্যর হাতে দিয়ে বলে, ভাইয়া, এটা তোমাকে সাহায্য করবে। তুই কি পাগল হয়েছিস বিলকিস? তোর কিছু দেওয়া লাগবো না, তুই শুধু দোয়া কর আব্বুর জন্য। ভাইয়া, পরে তুমি আমাকে এর থেকে বড় একটা গিফট দিও। যখন চাকরি করবে আমি খুশি মনে তা নিব। কাব্যর বিলকিস কথা ফেলতে পারেনি, তাই চেনটা নিয়ে নেয়। কাব্য তার বিভিন্ন আত্মীয়দের কাছে কল দেয় সাহায্যের জন্য, কেউ এগিয়ে আসেনি। বড় চাচার কাছে বলছে, চাচা আপনি আমাদের জমিটা কয়েক বছর ভোগ করেন, তবু আমাদের কিছু টাকা দেন। উনি বলেন, আমি নিজে খেতে দাই, আমি তোরে টাকা দেব কোথা থেকে? দেখ অন্যভাবে ম্যানেজ করতে পারিস কি না। কাব্য দুচোখ যেন সব কিছু ধোয়া দেখতে পাচ্ছে। একঠায় দাঁড়িয়ে আছে আর মনের ভিতরে ঝড় বয়ে যাচ্ছে। কি হবে, কোথায় টাকা পাবে, কে তাদের এখন সাহায্য করবে? পিছন থেকে শাকিল এসে পিঠ চাপড়ে বলে, দোস্ত 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 টেনশন করিস না, টাকা আমি ম্যানেজ করেছি। তুই কিভাবে ম্যানেজ করলি শাকিল? সেইটা পরে ভাবা যাবে, আগে যেটা দরকার করা সেইটা কর, ঠিক আছে?
কাব্য অনেক জোরাজোরিতে শাকিল বলে, আমার একটু জমি ছিল, সেই জমিটা বিক্রি করে দিয়েছি। এই নে টাকা। এখন এত কথা বলার সময় নেই, আগে কাকার চিকিৎসা কর, আর বাকিটা দিয়ে তোর কলেজের কেনাকাটা করে নে। বই যা যা লাগে কিনে নে, আর একদম মন খারাপ করে থাকবি না, ঠিক আছে? দুই বন্ধু একসাথে থাকলে কোনো ঝড়ও আমাদের ছুঁতে পারবে না, তুই দেখে নিস। হ্যাঁ। কাব্য শাকিলের দিকে তাকিয়ে দু চোখের পানি ছেড়ে দিয়েছে আর শাকিলকে জড়িয়ে ধরে। শাকিল মনে মনে ভাবে কান্না করে মনকে হালকা করুক, তাই আর কিছু না বলে কাব্যর সময় দেয়। চল, এবার হয়েছে, রিসেপশনে টাকা জমা দিই। আরে তোর আব্বু সুস্থ হলে একটা জমিয়ে পার্টি দেবো। হ্যাঁ। ডক্টরের সাথে কথা বলে টাকা জমা দেয়। অপারেশন শুরু হয়। কাব্যর আম্মু কান্না করে আল্লাহকে ডাকে। শাকিল কাব্যর আম্মুর পাশে এসে বলে, আন্টি আন্টি একটু চিন্তা করবেন না, আঙ্কেল ঠিক হয়ে যাবে, আল্লাহকে ডাকুন। কাব্য এসে তার আম্মুকে জড়িয়ে ধরে বলে, তোমার সামনে দুইটা ছেলে থাকতে তুমি কিসের চিন্তা করো আম্মু? আল্লাহ দেখবে সব ভালো কিছুই করবেন আমাদের জন্য। কাব্যর আম্মু কাব্যর শাকিলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আল্লাহ আমার মাথায় যত চুল আছে তত হায়াত দান করুন তোদের দুজনকে। দুজনে আম্মুকে জড়িয়ে ধরে নীরবে চোখের পানি ফেলে। অপারেশন রুমের বাইরে সবাই জড়ো হয়ে বসে আছে। কাব্যর চাচাতো বোন বিলকিস কাব্যের পাশে এসে বলে, ভাইয়া চাচার কিছু হবে না তো? কাব্য মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, একদম চিন্তা করবে না, সব ঠিক হয়ে যাবে। কাব্যর বড় চাচা মাথায় হাত দিয়ে বসে আছে। শাকিল বলে, কাব্য, তোর চাচারে দেখলে না আমার গা জ্বলে, একেবারে একটা হাড় কিপটে। যেমনই হোক, আমার চাচা আমার বিপদে টাকা না দিয়েছে, পাশে তো বসে আছে, এতেই আমি খুশি রে শাকিল। শাকিল দেখিস, একদিন তার ফুল বুঝতে পারবে। শাকিল বলে, তাই যেন হয় দোস্ত। অপারেশন রুম থেকে ডক্টর বের হয়ে আসেন। কাব্য আর শাকিল ডাক্তারের কাছে ছুটে যান। অপারেশন সফল হয়েছে, তবে রোগীকে কেউ ডিস্টার্ব করবেন না। সবার মুখে হাসি ফুটে ওঠে। কাব্যের আম্মু কাব্যের গলা জড়িয়ে ধরে কেঁদে দেয়। প্রায় 1 ঘন্টা পর কাব্যের আব্বুর জ্ঞান ফিরে। অপারেশন শেষে বিলকিস বাসায় চলে যায়। জ্ঞান ফিরতে ফিরতে বিলকিস সকলের জন্য খাবার নিয়ে হাজির হয়। এই সময় খাবার পাইলি কই বিলকিস? আমি বাসায় গিয়েছিলাম আব্বু, রান্না করে নিয়ে আসলাম। মুখটা কালো করে, ও এর ভিতরে আবার বাসায় যাওয়া লাগে, তাও আবার রেডি করা লাগে। সবাই বাসায় গিয়ে খেতে পারতো। আব্বু সব কিছুতে ঝামেলা করো না তো, মন চাইলে খাও, না চাইলে বাসায় চলে যাও। তুমি না থাকলেও আমাদের সমস্যা নাই এখন। বিলকিস এভাবে বাবার সাথে কথা বলে না, সম্মান দিয়ে কথা বল। জি চাচিমা। একে একে আত্মীয় স্বজন সবাই দেখতে আসে। বিলকিস কাব্যকে বলে, দেখছো ভাইয়া, যখন টাকা চাইছো কারো কোনো পাত্তা নেই, যখন দেখছে বিপদ কেটে গিয়েছে এখন এসে আদিক্ষিতা দেখাবে। আমার এইসব মানুষদের বিরক্ত লাগে ভাইয়া। এইভাবে বলিস না বিলকিস, হয়তো তাদের ঝামেলা ছিল, আসতে পারেনি, এখন সময় হয়েছে, আসার সুযোগ পেয়েছে তাই আসছে। তুই পারলে আব্বুর পাশে গিয়ে বল, দেখ কি লাগবে। আচ্ছা ভাইয়া। কিছুক্ষণ পর শাকিল ঔষধ নিয়ে হাজির হয়। নার্স ঔষধ বুঝিয়ে দিয়ে চলে যান। কাব্য শাকিলকে গলা জড়িয়ে বলে, তোর ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না রে। তুই আমার জন্য, আমাদের জন্য যা করলি, আমি সারা জীবন তোর কাছে ঋণী হয়ে গেলাম। কাব্য, তুই যদি এমন কথা আর একবার বলিস না, তোর মুখ ভোঁতা করে দেবো এক ঘুষিতে। আরে রাগ করিস না দোস্ত, আর বলবো না, চল আমরা দুইজন নাস্তা করে নিই, খুব খিদা পাইছে রে। চল, আমারও খিদা পাইছে, কিছু খেয়ে নেই। তারা দুজন নাস্তা খেতে চলে যায়। এদিক কলেজ থেকে শাকিলের এক বন্ধু শাকিলকে কল দিয়ে জানায় কাব্যের নামে কলেজে কি বাজে পিক দিয়ে দেয়ালে পোস্টার টাঙিয়ে রাখছে। শাকিল বলে, বলিস কি দোস্ত, এমন কাজ কে করবে, কেন করবে? কাব্যের সাথে কার এত শত্রুতা থাকতে পারে? কাব্য শাকিলকে জিজ্ঞেস করছে, কিরে কি হয়েছে, তোকে এত চিন্তিত লাগে কেন? না রে দোস্ত, কিছু না, আমি কলেজ থেকে একটু ঘুরে আসি, তুই চাচার কাছে থাক, হ্যাঁ, এসে সব বলবো। শাকিল কথাটা বলে কলেজে চলে যায়। কাব্য বিষয়টা নিয়ে ভাবনায় পড়ে। শাকিল হয়তো কোনো বিপদে আছে, আমি চিন্তা করব বলে আমাকে জানায়নি। কাব্য আর 7-5 না ভেবে বিলকিসকে কল দেয়। ভাইয়া বলো কি হয়েছে? আমি একটু কলেজ থেকে আসি, তুই আব্বুর খেয়াল রাখিস, কোনো ঝামেলা হলে আমাকে কল দিয়ে জানাবি। ঠিক আছে ভাইয়া। শাকিল কলেজে ছুটে যায়। কলেজের সামনে যেতে তার বন্ধুরা ঘিরে ধরে। শাকিল আসছিস?
শাকিলের হাত ধরে তারা শাকিলকে কলেজের ভিতরে নিয়ে যায়। সেখানে লেখা দেখলো শাকিল দেয়ালে বড় বড় করে। শাকিল তো রীতিমতো অবাক, এগুলো কি করতে পারে? দেয়ালে লেখা শহরে গডফাদার কাব্য সন্ত্রাসীকে ধরিয়ে দিতে পারলে 10 লক্ষ টাকা পুরস্কার। শাকিল এগুলো দেখে চোখ ছানা ভরা। শাকিলের বন্ধুরা বলে, দোস্ত এখন কি করবি? আর কাব্য কি সত্যি সত্যি গডফাদার? তোর কি বলিস এগুলো? কাব্য এমন ধরনের ছেলেই না। ওরে যে কেউ ফাঁসানোর জন্য এই কাজগুলো করতেছে। কাব্য খুব ভালো ছেলে দোস্ত। এখন কি করা যায় সেইটাই ভাব। কাব্য এগুলো এসে দেখলে খুব কষ্ট পাবে রে। আর বাকি সবাই দেখলে ওর মান সম্মান কিছুই থাকবে না। কিছু তো একটা করতেই হবে। দোস্ত একটা কাজ করলে কেমন হয়? কি কাজ বল? কিছু রং এনে দেওয়ালে মেখে দেই, তাহলে কেউ আর দেখতে পারবে না। ঠিক বলেছিস, চল যত দ্রুত পারি রং এনে দেওয়ালে মুছে দেই। হ্যাঁ, লেখাগুলো। হ্যাঁ। শাকিল তার বন্ধুদের নিয়ে বাজারে যায়। সেখানে রং কিনে একটা বাইক নিয়ে দ্রুত চলে এসে কলেজে এসে সবাই কলেজে ঢোকার আগে এক এক করে সব মুছে ফেলে। তারা সারা কলেজে খুব নিখুঁতভাবে খুঁজে দেখে আর কোথাও লেখা আছে কিনা। শেষে একটা পোড়া দেয়ালে যেখানে কারো কোনো চোখ যায় না, সেখানে দেখে কাব্যর ব্যঙ্গ ছবি আর তার হাতে পিস্তল দিয়ে লিখে রাখছে, এই সন্ত্রাস সবার জন্য হুমকি। ওর থেকে সবাই সাবধান হন। শাকিল এক প্রকার ভয় পেয়ে যায়। হকচকি হয়ে মুছতে যাবে, সেই মুহূর্তে কাব্য এসে সামনে পড়ে। কাব্য এসে বলে, শাকিল, এগুলো কি? কোথায় কি? আমি তো সেইটাই জানতে চাই, কি হচ্ছে? শাকিল আর তার বন্ধুরা সবাই ভয়ে কাব্যের দিকে তাকিয়ে আছে। দেখ কাব্য, কিছুই না। তুই ক্লাসে যা। হ্যাঁ, ক্লাসে যা, আমি আসতেছি। হ্যাঁ। না শাকিল, আমাকে সব খুলে বল। আসলে কাব্যকে কারা দেয়ালে তোর নামে আজে বাজে কথা লিখে রেখেছে। তুই আসার আগে আমরা তা মুছে দিলাম। খুব ভালো কাজ করেছিস। কে করতে পারে এমন কাজ তোর নামে? সেইটা তো আমিও ভাবতেছি, এমন কাজ কে করতে পারে। আচ্ছা শাকিল, যারা কলেজে এমন কিছু করছে তারা যদি কলেজের কেউ না হয় তাহলে তারা বাইরের কেউ। তারা তো তাহলে বাইরেও এমন কাজ করতে পারে, তাই না? ঠিক বলছিস কাব্য। শাকিল, তাহলে আমাদের সারা এলাকায় খুঁজে বের করতে হবে, আর কোথায় কোথায় এগুলো করা আছে আমাদের সেইগুলো মুছেই ফেলতে হবে। কলেজ থেকে বের হবে সেই সময় সুরাইয়ের সাথে তার দলবল সহ দেখা যায়। সুরাইয়া কাব্যকে দেখিয়ে এলোপাতাড়ি হট স্টিক দিয়ে মার দিয়ে শুরু করে। কেউ বোঝার ওঠার আগে মার দেয়। কাব্য দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু মার খেয়ে যাচ্ছে। শাকিল মাঝের থেকে বলে উঠল, আপনি কাব্যকে বিনা দোষে মাইর দিচ্ছেন কেন? শাকিলের গলায় হট স্টিক ধরে বলে, যদি আর একবার এই মুখ থেকে কথা বের হয় তোর জিভ কেটে দেব, ছোট লোকের বাচ্চা। শাকিল কিছু বলতে যাবে তার আগেই কাব্য শাকিলকে বলে, দোস্ত তুই চুপ থাক, চল আমরা যে কাজে যাচ্ছিলাম সেই কাজে যাই। এই কোথায় যাস আমার পারমিশন না নিয়ে? কাব্য আর শাকিল সুরাইয়ের দিকে তাকিয়ে আছে। শাকিল তো ভিতরে ভিতরে মন চাইতেছে মেয়েটা ধরে আছাড় মারে। কাব্য যে কীভাবে সব কিছু সহ্য করে আল্লাহ ভালো জানে। কাব্য দাঁড়িয়ে আছে মূলত কেন সুরিয়া কাব্যের মার দিল তা জানার জন্য। শালা, উগান্ডার বাসিন্দা মনে করেছিলাম, এখন তো দেখি গডফাদার। সারা কলেজে মার্কেটে তোর ছবি দেওয়া, আর ভদ্র সাজতে হবে না তোর, মুখোশধারী শয়তান। তোরে তো আজকে আমি শেষ করে দেব। কাব্য কথা শুনে শুনে আঁতকে উঠল। যেটা নিয়ে ভয় ভয় ছিল সেটাই হলো। শাকিল বলে, কেউ একজন ষড়যন্ত্র করে কাব্যকে ফাঁসিয়েছে। প্লিজ প্লিজ, আপনারা আমাদের হেল্প করুন। এই ছোট লোকের বাচ্চারে আমি হেল্প করব? ওরে তো কিমা বানিয়ে খাবো। বলে আরও কয়েকটা মার দিল। ইচ্ছে মতো ঝাল মিটিয়ে সুরিয়ে দলবল নিয়ে চলে গেল। কাব্য আর শাকিল কলেজের মার্কেটের দিকে ছুটে গেল। ওরা তো অবাক, এই কাজ কে করতে পারে। শাকিল বলে, কাব্য, তোর কোনো শত্রু আছে নাকি? এমন কাজ কে করতে পারে বলে তোর মনে হয়? জানি না রে দোস্ত, আমার তো তেমন কাউরেই সন্দেহ হয় না। আচ্ছা কাব্য, সুরাইয়া কি এ কাজ করতে পারে বলে তোর মনে হয়? ও তো তোর পিছনে লেগেই থাকে আটার মতো। না, আমার কাছে তেমন মনে হয় না শাকিল। ও যাই করুক না কেন এমন কাজ করবে না। আর ও যদি করতো তাহলে আসার সময় এই বিষয়গুলো নিয়ে এত উত্তেজিত হতো না। যাই হোক শাকিল, আমাদের মার্কেট খোলার আগে আগে এগুলো সব মুছে ফেলতে হবে। ঠিক বলছিস কাব্য। কাব্য, তুই কাগজগুলো ছিঁড়ে ফেল। ওলাপান নিয়ে আমি রং দিয়ে দেওয়ালের লেখাগুলো মুছে দেই। যেই বলা সেই কাজ। ওরা এক এক করে সকল প্রমাণ মুছে দিল। কাব্যের সাথে যারা কাজ সাহায্য করেছিল তারা একটু কুলু খুঁজে পেল।
লেপলেট টাঙ্গানোর সময় একটা মানিব্যাগ পড়ে গেছিল, মনে হয় যারা কাজগুলো করেছিল তাদের। সজীব বলে। কাব্য দেখতো এই মানিব্যাগটা কার হতে পারে। কাব্য ভালো করে ব্যাগটা দেখা শুরু করলো। বেশি কিছু পেল না, শুধু একটা ছবি খুঁজে পেল। ছবিটা কাব্যের চেনা চেনা লাগে, কিন্তু চিনতে পারছে না। পিছন থেকে ডাক পড়ে, এই ভ্যাবলাকান্ত। পিছনে তাকিয়ে দেখে সুরই এগিয়ে আসছে। সুরইকে দেখে কাব্য মানিব্যাগটা লুকিয়ে রাখছে। কি লুকাচ্ছিস ভ্যাবলাকান্ত? কিছু না। কিছু কি বলবা? শোন ভ্যাবলাকান্ত, যতই প্রমাণ লুকাস না কেন, আমি কিন্তু জেনে গেছি আমার সাথে যদি কোনো চালাকি করিস না, এমন জায়গায় দুইটা দেব, জীবনে বাবা হতে পারবি না। শুনে রাখ মিস্টার ভ্যাবলাকান্ত। হাত উঁচিয়ে শাসিয়ে গেল কাব্যকে। কাব্য আর শাকিল ভ্যাবলার মতো তাকিয়ে রইল সুরিয়ে যাওয়ার পানে। হাত দে দোস্ত, চল কলেজে যাই। কথাটা শাকিল কাব্যকে বলল। চল। এসব পাগল ছাগলের কথা যত কম ভাববিস ততই ভালো, বুঝলি? কথাটা শুনে কাব্য হেসে দিল। দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে মিটি হাসলো। আসলে কাব্য মনে মনে সুরিয়াকে পছন্দ করে, কিন্তু যেই পরিমাণ বাদরানি বুঝতে পারলে কাব্যকে আবার মাই দিবে। কাব্যর শাকিল কলেজে চলে আসে। ক্লাস শুরু হতে এখনো 30 মিনিট বাকি, তাই কাব্য আর শাকিল কলেজ মাঠে বসে আছে। সেটা দূর থেকে সুরিয়া দেখতে পায়। কেন যেন সুরিয়া কাব্যর সুখ সহ্য করতে পারে না। সুরিয়া তার দলবল নিয়ে মাঠে চলে যায়। শাকিল কাব্যকে বলে, কাব্য দেখ, সুরাইয়া এইদিকেই আসতেছে দলবল নিয়ে। আসতে দে, দেখি কি করতে চায়। সুরাইয়া এসে কাব্যের কলার চেপে ধরে। তুই নাকি আমার নামে কলেজে কি কি ছড়াচ্ছিস? তোর এত বড় সাহস! ছোট লোকের বাচ্চা, কলেজে দাদাগিরি শুরু করেছিস। আজকে তো তোরে আমি শেষ করে ফেলবো। সুরাইয়া একটু বেশি হয়ে যাচ্ছে না? তুই কি বললি রে? বলেই শাকিলকে জোরে একটা থাপ্পড় দিল। আর একটা দিতে যাবে, কাব্য হাত ধরে ফেলে। সুরাইয়া কাব্যের দিকে রোগীর চোখে ফ্যালফাল চোখে তাকায়। চোখ থেকে যেন রক্তবর্ণ বের হয়ে আসে রাগে। অহংকারী সুরিয়া বলে, ছোট লোকের বাচ্চা, তোর এত সাহস হয় কি করে আমাকে টাচ করার? পিছন থেকে জিসান, সুরাইয়ের বন্ধু, কাব্যকে মাথায় বাড়ি দেয়। সবাই মিলে কাব্যকে আর শাকিলকে এলোপাতাড়ি মারধর করে। ওদের মেরে একটা ডাস্টবিনের সামনে ফেলে রেখে দেয়। প্রায় 11:30 হবে। কাব্যর জ্ঞান ফিরে এসে ফোন কল বাজার শব্দে। কাব্য কোনো রকম কল রিসিভ করে। ওপাশ থেকে বিলকিস কাব্যর চাচাতো বোন কল দিয়ে বলে, কাব্য ভাইয়া, তোমাকে তোমার আব্বু খুঁজতাছে, আর চাচা কেমন কেমন যেন করে। তুমি কি একটু হাসপাতাল আসবা? কাব্যর মাথায় কাজ করছে না। একে তো শরীর নিয়ে উঠতে পারে না, আবার আব্বু অপারেশন হলো, এখনো বেশি একটা ভালো নেই। কাব্য পাশে তাকিয়ে দেখে শাকিল এখনো পড়ে আছে। কোনো রকম শাকিলকে একটা সিএনজিতে করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে শাকিলকে ভর্তি করে। শাকিলের ভি পজিটিভ রক্ত লাগবে। কাব্য নিজে রক্ত দেয়, কারণ দুজনের রক্ত গ্রুপ ভি পজিটিভ। এদিকে কাব্যর আব্বু বেশি ভালো নেই। কাব্য ডাক্তারের সাথে কথা বলে, স্যার টাকা নিয়ে চিন্তা করবেন না, আমার আব্বু সুস্থ করে তুলুন। ডাক্তার বলে, আপনি চিন্তা করবেন না, অপারেশন হয়েছে তো ঠিক হয়ে যাবে। আমাদের যা যা করার সব কিছুই করতেছি। আর 7 দিন হয়ে গেল। কাব্যের আব্বুর অনেকটা সুস্থ। ফজরের নামাজ পড়ে কাব্য কিছু সময় পায়চারি করছে চিরচেনা পথের বাঁকে। এদিকে শাকিল প্রতিদিন কলেজে যায়, কিন্তু কাব্য এই 7 দিন কলেজে যায়নি। প্রতিদিন শাকিল কাব্যকে কলেজে জিজ্ঞেস করে কেন কলেজে আসে না। শুধু বলে কিছু কাজে ঝামেলা আছে, কাজগুলো শেষ করতে পারলে কলেজে নিয়মিত হবে। যদিও শাকিল কয়েকবার কাব্যের সাথে দেখা করেছে, শাকিলের মনে হয়নি ততটা ব্যস্ত যতটা কলেজে না যাওয়ার জন্য যথেষ্ট। কলেজে আজ কাব্য সকাল সকাল চলে এসেছে। কলেজে সে শাকিলকে একটা কল দেয়। কিরে, এতদিন তো বকবক করলি, এখন তুই আছিস কোথায়? এই তো চলে আসছি দোস্ত, একটু অপেক্ষা কর। আর কত কলেজ মাঠে দাঁড় করিয়ে রাখবে? সবাই কিভাবে যেন আমার দিকে তাকায়, দোস্ত আমার লজ্জা করে। দূর বেটা, ছেলে মানুষ হয়ে তোর আবার তো লজ্জা কিসের? তুই জানিস না লজ্জা ছেলেদের ভূষণ? আরে লজ্জা কি ছেলেদের ভূষণ নাকি? লজ্জা হলো গিয়ে ওই মেয়েদের ভূষণ, বুঝেছিস? ওই একটা হলেই হলো। দুজনে ফোনে কিছু হাসাহাসি করে। এর ভিতরে কাব্য কলেজে শুনতে পায় সুরাইয়ার বন্ধু জিসানকে কাল রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সুরাইয়া কলেজে এসে সকল বন্ধুদের ফোন দেয়, কিন্তু কারো কাছে যায়নি। কাল রাতে ভেবেছে হয়তো কোনো বন্ধুর কাছে দিয়ে নেশা করে টাল হয়ে পড়ে আছে। সকালে কলেজে আসার পর জিসানের আব্বু কল দেয় সুরিয়ার কাছে। মা, আমি জিসানের আব্বু বলছি। তুমি কি জিসানের ব্যাপারে কিছু জানো? ও কোথায় আছে? ও এখনো বাসায় ফেরেনি। না আঙ্কেল,
কি হয়েছে? ও কি বাসা থেকে রাগ করে পালিয়ে গেছে? না মা, কাল রাতের থেকে ছেলেটা বাসায় আসেনি, ফোন বন্ধ। ওর মা খুব চিন্তা করতেছে। আঙ্কেল, আমি দেখছি, আপনি কোনো চিন্তা করবেন না। আচ্ছা মা, আমাদের জানাও খুঁজে পেলে। আচ্ছা আঙ্কেল। এদিকে সারা কলেজ খোঁজা হচ্ছে জিসানকে, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পর শাকিল এসে কাব্যকে বলে, শুনেছিস জিসানকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না? কোথায় যেতে পারে রে? একেবারে খারাপও হয়নি, বরযাত্রা তোরে অনেক জ্বালাইছে। কাব্য মুখ অন্য দিক দিয়ে ইতস্তত বোধ করে বলে, আমি জানবো কি করে জিসান কোথায় আছে? শাকিল কাব্যের দিকে তাকিয়ে বলে, শাকিল, কখন বললাম তুই জানিস? ঠিক আছে, চল ক্লাসে চল, ক্লাস শুরু হয়ে যাবে। কাব্য কথা ঘুরিয়ে ক্লাসে চলে যায় শাকিলকে নিয়ে। জিসানের বাবা এই শহরের মাফিয়া, তার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা কি করে হয়? সারা শহর তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে, কোথাও জিসানকে খুঁজে পাওয়া যায় না। জিসানের বাবা ঘোষণা দিয়েছেন যে তার ছেলেকে খুঁজে নিয়ে আসতে পারবে তার 10 লক্ষ টাকা পুরস্কার দেবে। সারা শহরে জিসানের গুম হয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ে, সবাই এই ব্যাপারটা নিয়ে মাথা ঘামায়। কলেজের প্রতিটা ছেলে জিসানকে খুঁজে বেড়াচ্ছে কিন্তু কাব্যের ভিতরে এই বিষয় নিয়ে কোনো মাথা ব্যথা নেই, নিজের মতো করে নিজে চলতেছে। অবশ্য কিছু ছেলে মেয়ে নিজেরাও বলা বলি করে। আজ দুদিন খুব শান্তিতে কলেজে আছে, কেউ কোনো গন্ডগোল করছে না। কাব্য তাদের কথা কানে যেতেই ঠোঁটের কোনায় ফিক হেসে দিয়ে বাসার দিকে পা বাড়ায়। পিছন থেকে শাকিল ডাক দেয়, কিরে কাব্য, কলেজে এত কিছু হয়ে যাচ্ছে, তোর কোনো এগুলো নিয়ে মাথা ব্যথাই নেই? তুই কি স্ট্যাচু হয়ে গেলি? কাব্য বলে, এই সকল ঝামেলাতে আমাদের না জড়ানোই ভালো। আর তাছাড়া আমাদের সাথে যে ব্যবহার করে তারপরেও তোর ওর জন্য এত দরদ কেন? শাকিল কাব্যের মুখে পানে কিছু তাকিয়ে থেকে বলে, চল কিছু খেয়ে নেই, খিদা লাগছে। তোর সাথে এগুলো নিয়ে বকবক করতে চাই না। সুরাইয়া তার দলবল নিয়ে সারা শহর খুঁজে বেড়ায়। পথে শাকিলের সাথে দেখা হয়। শাকিলকে জিজ্ঞেস করে তার সাথে দেখা হয়েছে কিনা। শাকিল বলে, না, আমার সাথে দেখা হয়নি। সুরাইয়ার অনুরোধে শাকিল ও জিসানকে খুঁজতে বের হয়। তারপরের দিন কলেজে হামলা দেয় জিসানের আব্বু। তার দলবল নিয়ে হাজির হয়, কলেজের অনেক কিছু ভেঙে ফেলে। প্রিন্সিপাল স্যারের রুমে এসে শাসিয়ে যায় কাল কলেজে আসার পর নাকি বাসায় আর যায়নি। তাই কলেজে কারো সাথে ঝামেলা হয়েছে, আর যার যার সাথে ঝামেলা হয়েছে সেই জিসানকে গুম করে ফেলেছে। তাই 2 দিনের ভেতরে যদি জিসানকে খুঁজে না পাওয়া যায় তাহলে কলেজে বোমা মেরে উড়িয়ে দেবে বলে হুমকি দিয়ে যায়। হ্যাঁ,